সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ভোগান্তি চরমে। প্রায় পুরো টার্মিনালই ভ্যানগাড়ি আর হকারের দখলে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ, অনিয়মের কথা স্বীকার কর্তৃপক্ষের। উত্তরাঞ্চলের ১৬ জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট। পণ্য পরিবহন বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ, আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে তীব্র লোডশেডিং, সীমাহীন দুর্ভোগ। নাব্য ফিরিয়ে আনতে ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ৪ বছর পর ড্রেজিং হচ্ছে কর্ণফুলী নদীতে। সরানো হবে ৪০ লাখ ঘনমিটার মাটি। এবং ৩ বছরের ব্যবধানে আসছে বাজেটে এডিপির বরাদ্দ বাড়ছে প্রায় দ্বিগুণ। আগামী সংসদ নির্বাচনই কারণ বলছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়নে নজরদারি বাড়ানোর তাগিদ। সমাজ সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। ভোগান্তি আর সদরঘাট লঞ্চ টার্মিনাল এ যেন একই সূত্রে গাঁথা। একে তো প্রয়োজনের তুলনায় পন্টুন অর্ধেকেরও কম, অন্যদিকে যা আছে তার বেশিরভাগই দখল করে আছে মালবাহী ভ্যানগাড়ি ও অবৈধ হকার। এতে প্রতিদিন ১.৫ লাখেরও বেশি যাত্রী নানা ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে লঞ্চে ওঠানামা করছে। এজন্য নৌ পুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি। তবে পাল্টাপাল্টি বক্তব্য বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটি এর। আশরাফুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে সারি সারি ফল ও বিভিন্ন বাহারি খাবারের দোকান। মাঝখান দিয়ে অবাধে যাওয়া আসা করছে লোড আনলোড হওয়া মালবাহী ভ্যান গাড়ি। উপর থেকে দেখে মনে হতে পারে এটি হয়তো কোনো বাজারের ছবি, কিন্তু না, এ হলো নদীপথে দেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটের চিত্র, যেখানে ভোগান্তি যাত্রীদের একমাত্র সঙ্গী। অথচ নিয়ম অনুযায়ী পুরো টার্মিনালই যাত্রীদের লঞ্চে ওঠানামার জন্য বরাদ্দ থাকার কথা। ভ্যান থাকে, দুই পাশে দোকান বসে আছে, মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না। মালামাল নিয়ে ওঠা অনেক সমস্যা, আমরা সিঙ্গেল মানুষ যাইতে পারে না। ফলের দোকান বসাই রাখছে, কাউকে কিছু বললে তো সে উল্টা আরো আমাদের রুখে আসে। ভ্যানালারা তো কোনো মানুষ বলে এই গণ্য করে না। এরপর তো মানুষ তো কয়েকদিন পর পরে সব মানুষ মরে যাও, যার নামে যাও, কিন্তু পয়সা পাই দিয়ে। মেয়েদের জন্য তো এটা আরো বেশি সমস্যা। দেখা যায় যে গায়ে হাত দিয়ে আসছে। সদরঘাটে আমাদের যা আছে পল্টুন তার ডাবল দরকার। সবচেয়ে নিম্নমানের টার্মিনাল হলো সদরঘাট টার্মিনাল। এখন ১৩০০ ফুট টার্মিনাল আছে, দরকার মিনিমাম ৩০০০ ফুট। বলে আসতেছি আজকে ৬ বছর যাবত, কোনো কর্ণপাতি নাই। টার্মিনালে বিচরণ করা অবৈধ হকার ও ভ্যান চালকরা বলছেন, ঘাটে টাকা দিয়েই তারা প্রতিদিন পন্টুনে উঠছেন। টাকা ঘাটালে নেয়। কত টাকা করে নেয়? এই ২০ টাকা করে। কার্টুন প্রতি টাকা দিতে হয় কত করে? ৭০ টাকা। গাড়ির আমগো এগুলো কোম্পানি লগে একটু ডাইরেক্ট কথা আছে, আমগো ৭০ টাকা করে কার্টুন প্রতি খাত না। যাত্রী কল্যাণ সমিতি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী, বন্দর কর্মকর্তা ও ইজারাদারদের একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে মূলত এসব অবৈধ হকার ও ভ্যান চালকদের সুযোগ করে দিচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তাদের দখল বাণিজ্যের মধ্য দিয়ে যে ভ্যানওয়ালা হকার ভাড়া দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে এখানে একটা দান্দাবাজি গ্রুপ সক্রিয়ভাবে গড়ে উঠেছে। বিআইডব্লিউটি চেয়ারম্যান টার্মিনালে হকার ও ভ্যান প্রবেশের কোনো নিয়ম না থাকার কথা বললেও বন্দর কর্মকর্তা বলছেন, বিকেল ৪টা পর্যন্ত পন্টুনে মালবাহী ভ্যান ঢোকার নিয়ম রয়েছে। হকার সমস্যার সমাধানে আসলে এটা পুলিশ প্রশাসনের জোরালো পদক্ষেপ প্রয়োজন। কিছু মালামাল ঢুকছে, সেটাও সত্যই। ভ্যানগুলো যাতে সিরিয়ালি এক পাশে থাকে এবং যাত্রী চলাচলের বিঘ্ন না হয়, সেই জন্য কিন্তু আমাদের মনিটরিং ব্যবস্থা আছে। টার্মিনালের ভিতরে কোনো ধরনের হকার এবং মালবাহী ভ্যান গাড়ি প্রবেশ করবে না। যদি ভায়োলেশন হয়, আপনি বলেছেন, আমরা কঠিনভাবে দেখব। যারা ভায়োলেশন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট বলতে যা বোঝানো হয় মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালের বাস্তব অবস্থা সেরকমই। তবে সংশ্লিষ্টরা বলছেন, নানা সমস্যা জর্জরিত সদরঘাটকে ফিটফাট করা অসম্ভব নয়। শুধু দরকার সদরঘাটে যতটুকু সক্ষমতা আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সদরঘাটে নিয়োজিত নৌপুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে আইন মানতে বাধ্য করানো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী সহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৭ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ৪৮ ঘন্টার ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট। এদিকে ধর্মঘট আরও ২৪ ঘন্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
ধর্মঘটের কারণে আজও বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যান চলাচল। টানা 2 দিনের ধর্মঘটে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। মহাসড়কে পুলিশি হয়রানি ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ 7 দফা দাবিতে গতকাল সকাল 6টায় 48 ঘন্টার ধর্মঘট শুরু করে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। প্রতিদিন রাজশাহী সহ উত্তরাঞ্চলের 16 জেলা থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাক সহ প্রায় কয়েক হাজার পণ্যবাহী যান চলাচল করে। টানা 2 দিনের ধর্মঘটে বড় লোকসানের মধ্যে পড়েছেন ব্যবসায়ী সহ এলাকায় কৃষি ও শ্রমজীবীরা। এদিকে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। যতক্ষণ আমাদের এই 7 দফা দাবি না মানা হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে এবং এই 2 দিনের মধ্যে যদি আমাদের কোনো দাবি মানা না হয় তাহলে আমরা আগামীতে আবার কঠোর আন্দোলনে যাব। আমাদের এই আন্দোলন যদি সরকার না মেনে নেয় তাহলে আগামীতে আমাদের আরো লাগাতার কর্মসূচি আছে এবং আরো কঠোরভাবে আমরা আন্দোলনে যাব। দর্শক, ট্রাঙ্ক লরি ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর কাশিয়াডাঙ্গা ট্রাক স্ট্যান্ডে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। এবং রংপুর বিভাগে 16 জেলায় কর্মবিরতি শুরু করলেও এই কর্মবিরতি আরো 24 ঘন্টা বাড়িয়ে 3 দিন সময়সীমা করা হয়েছে। আজকে সেই কর্মবিরতির দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এসেও কিন্তু আমরা গতকাল যে অবস্থাটি দেখেছিলাম যে সকাল 6টার পর থেকে পণ্যবাহী যে গাড়িগুলো ছিল সেই গাড়ির চলাচল বন্ধ হয়ে গেছিল এবং পণ্যবাহী গাড়ি একের পর এক সিরিয়াল ধরে কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে। এখনো সেই অবস্থাটাই রয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি এসেছে চাঁপাইনবাবগঞ্জ বা আশেপাশের জেলা থেকে বিভিন্ন মাল পণ্য নিয়ে এবং এই পণ্যগুলো নিয়ে তারা এখানেই অবস্থান করছেন যেহেতু তাদের কর্মবিরতি চলছে এজন্য। তো আমরা যেমনটি ব্যবসায়ী এবং কৃষকদের কাছ থেকে শুনেছি যে এই মূলত তাদের যে কাঁচামালগুলো রয়েছে এই কাঁচামালগুলো বহনের ক্ষেত্রে অন্য জেলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ট্রাক বা ট্যাঙ্ক লরিকেই তারা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। তো এই ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান যখন এই ধরনের একটি কর্মসূচি পালন করছে তখন তাদের কিন্তু এক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাদের বিভিন্ন কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এর একটি প্রভাব বাজারেও পড়ছে। তো এমনটাই আমরা আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও আমরা রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এ ধরনের কর্মসূচি চলার ফলে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা তেমনি কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ট্রাক মালিক সমিতির যেসব কর্মকর্তা রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের পাশাপাশি এই ট্রাক যারা চালায় ট্রাক চালকেরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য যত দ্রুত সম্ভব সরকার যেন এই সমস্যার সমাধান করেন এবং স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসেন সেটাই দাবি করছেন। তো এখানকার যেসব ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ আছে তারা যেটি আমাদেরকে বলছেন যে যেহেতু আরো 24 ঘন্টা বাড়ানো হয়েছে সরকারকে এই 24 ঘন্টার মধ্যে যদি তারা আরো কোনো পদক্ষেপ নিতে না দেখেন তাহলে হয়তো এই কর্মসূচিটি আরো বাড়াতে পারে বলে তারা আমাদেরকে একটি ধারণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ খবর। দর্শক, উত্তরাঞ্চলের 16 জেলায় চলছে ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান ধর্মঘট। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। চলে যাচ্ছি পরের খবরে। ঝড়ের কারণে সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের 20 দিন পার হলেও ধকল সামলে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে চলা তীব্র লোডশেডিং এ সীমাহীন দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। লোডশেডিং এর কারণে সন্ধ্যার পর থেকেই জনপদে নেমে আসে তীব্র গরমের অসহনীয় যন্ত্রণা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সদরের গোপালপুরের ক্ষুদ্র ব্যবসায়ী কায়ুম কেরোসিনের নিভু নিভু বাতি নিয়ে বসে আছেন ক্রেতার আশায়। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় হাট বাজারে আনাগোনা নেই কোলাহল। পুরো জনপদই ঢাকা অন্ধকারের নিস্তব্ধতায়। বেচাকেনা নেই বলে ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করা মানুষগুলোর এখন বড়ই বিপদ। কুপি জালে দোকানদারি করে, কারেন্ট থাকলে লোকজন প্রচুর থাকে আর কারেন্ট না থাকলে লোকজন বেশি একটা থাকে না। পাম নাই, কিছু নাই, এখন বিদ্যুতের কেলেম কেন 10 মিনিট কারেন্ট দেয় আবার টান দেয়। আমাদের এই যে ছেলে মেয়েদের লেখাপড়া দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংটা সহনীয় পর্যায়ে আনা খুবই জরুরি। একই চিত্র শহরেও
ব্যবসা বাণিজ্য সহ স্থবিরতা নেমে এসেছে বিদ্যুৎ নির্ভর সকল কাজকর্মে। অন্ধকার মারিয়ে চলাফেরা করছেন শহরবাসী। অন্যদিকে লোডশেডিং এর ফলে হাসপাতালের শয্যায় অসুস্থ রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। তীব্র গরমে নবজাতকদের নিয়ে চরম বিপাকে প্রসূতি মায়েরা। এই যে বাচ্চা অসুস্থ, রিল্যাক্সের দরকার, সেই রিল্যাক্স করতে পারছে না। আলোর দরকার, আলো পাচ্ছে না। অন্ধকার বাইরে যাওয়া যায় না কারেন্ট গেলে। একদিকে নবজাতক বা প্রসূতি মাদের এরকম পরিস্থিতি, আর একদিকে বৃদ্ধাদেরও খুবই করুণ অবস্থা। বিদ্যুৎ বিভাগ বলছে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি। উপরে যেসব পাওয়ার স্টেশন আছে তাদের পাওয়ারটা নর্থ বেঙ্গলে আনতে গেলে ওই লাইনটা খুব জরুরি দরকার ছিল, যার জন্য একটা লাইন দিয়ে আমরা পাওয়ার পাচ্ছি এবং ওই লাইনটা এখন অনেকটা ওভারলোডেড, যার জন্য আমাদেরকে লোডশেড করে আপাতত চালাতে হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প ভাবা দরকার বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জরুরি ভিত্তিতে রাখবার একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি একটা পদক্ষেপ দরকার। গাইবান্ধা সহ রংপুর বিভাগের ৮ জেলায় বিদ্যুতের চাহিদা ৫০০ মেগাওয়াট। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ২৫০ থেকে ২৮০ মেগাওয়াট। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশে রূপান্তর, যে ভীষণ আমাদের নেত্রী দেখেছেন এবং যে স্বপ্নে আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছি উন্নয়নের মহাসড়কে। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ইলেকশন, ভিশন 2021 এবং আমাদের এখন উন্নয়নের পথে প্রধান অন্তরায় একটা বিপদ আছে। সেই বিপদটা হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। এই শক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই শক্তিকে, সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ, এই বিষ বৃক্ষকে উৎপাটনের এজেন্ডা আমাদের আছে। আমরা মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের পার্টিকে একটা আধুনিক, আরো স্মার্টার, আরো স্ট্রঙ্গার, সুসংহত, সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটা আওয়ামী লীগ আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়তে চাই, বিল্ড করতে চাই এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা অংশ নিতে চাই। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে বক্তব্য রাখছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। 2017-18 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ ধরা হয়েছে 1,64,000 কোটি টাকা, যা 3 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ, আর চলতি অর্থ বছরের চেয়ে 38% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখেই বিশাল অঙ্কের এডিপি নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ বাড়লেও সঠিক নজরদারির অভাবে এডিপি বাস্তবায়ন হারের গতি বাড়ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। 2014-15 অর্থ বছরে এডিপির আকার ছিল 75,000 কোটি টাকা, আর দেশে প্রথম এডিপির বরাদ্দ 1 লাখ কোটি টাকা ছাড়াই 2015-16 অর্থ বছরে, যদিও সংশোধিত বাজেটে 6,000 কোটি টাকা কমিয়ে আনা হয়। চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল 1,23,345 কোটি টাকা, যা জানুয়ারি মাসে সংশোধন করে নির্ধারণ করা হয় 1,10,700 কোটি টাকা। বরাদ্দ অনুযায়ী প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 52%, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 2% বেশি। তবে লক্ষ্যমাত্রা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় প্রতি বছর এডিপি বাস্তবায়নে ধীর গতি এবং শেষ 2 মাসে এর হার বেড়ে যায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিরাট অঙ্কের একটা এডিপি ফান্ড রিলিজ হয় মে মাসে আর জুন মাসে। এই পুরোটাই কি ঠিকাদারদের বকেয়া পেমেন্ট পরিশোধ করার জন্য? আর তাই যদি হয় তাহলে ঠিকাদাররা তাদের ব্যবসা চালাচ্ছেন কিভাবে? এত টাকা যদি সরকারের কাছে আটকে থাকে, খরচের জন্য খরচ করা, সেটা তো অপচয়। প্রধানমন্ত্রীর ওই অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় এবং সর্বস্তরে এই মনিটরিংটা কিন্তু আগের চেয়ে অনেক অনেক
উন্নত পর্যায়ে এবং ভালো। তারপরে যদি না হয় কোনো কোনো মন্ত্রণালয়ে, তাহলে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কেন হচ্ছে না। 2017-18 অর্থ বছরের বাজেটে এবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন সহ এডিবিতে বরাদ্দ ধরা হচ্ছে 1,64,084 কোটি টাকা। নির্বাচনকে সামনে রেখে এই বরাদ্দের মাধ্যমে পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং বড় একটি অংশ স্থানীয় পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন দেখানোর লক্ষ্যেই ব্যয় হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যাপকভাবে এখানে লোকাল গভর্নমেন্টের জন্য কিন্তু সবচেয়ে বড় অ্যালোকেশন দেওয়া হয়েছে। এই টাকাটাও কিন্তু বহুলাংশে রাজনৈতিক ভাবে ব্যয় করা হয়। কাজে আমি মনে করি যে ব্যাপক অঙ্কের একটা অর্থ এখানে আমরা ব্যয় করতে যাচ্ছি, এটার গুণগত মান যেন আমরা নিশ্চিত করতে পারি। নতুন এডিবিতে স্থানীয় মুদ্রায় যোগান দেওয়া হবে 96,331 কোটি টাকা। বৈদেশিক সহায়তা থেকে 57,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর জিগাতলায় ঋষিপাড়ায় 15 দিন ধরে পানির সংকটে প্রায় 400 পরিবার। তীব্র গরমে ভোগান্তি চরমে, ওয়াসাকে জানিয়েও মেলেনি সমাধান। জঙ্গিবাদ নির্মূলে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আরব ইসলামিক আমেরিকান সামিটে তিনি এই আহ্বান জানান। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও চরমপন্থা বিশ্ব শান্তির জন্য কেবল হুমকিই নয়, এটি উন্নয়ন এবং মানব সভ্যতার জন্য বড় বাধা। তাই মুসলিম দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সামিটে অংশ নিতে রোববার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন স্থলে উপস্থিত হন। সেখানে পৌঁছানে তাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সম্মেলনে যোগদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। কনফারেন্স সেন্টারে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন শেখ হাসিনা। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় হয়। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালে মার্কিন প্রেসিডেন্ট আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। রাজধানীর জিগাতলায় ঋষিপাড়ায় 15 দিন ধরে পানির সংকটে প্রায় 400 পরিবার। পানির সংকটে রান্না ও বাসাবাড়ির কাজ করতে পারছেন না তারা। এছাড়া খাবার পানির সংকটে পড়েছেন এলাকার মানুষ। বিভিন্ন এলাকা থেকে পানি আনতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নারীদের। ট্যাঙ্কিতে যেমন পানি নেই, একইভাবে দীর্ঘদিন ধরে সাপ্লাই লাইনগুলো শুকিয়ে আছে। ওয়াসার কাছে অভিযোগ করেও এ বিষয়ে কোনো সমাধান মেলেনি অভিযোগ এলাকাবাসীর। একইভাবে জিগাতলা সরকারি 6তলা কোয়ার্টারও বেশ কয়েকদিন ধরে পানির সংকট রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। প্রায় একটা মাস ধরে আমার টাঙ্কি খালি, পানি আমরা পাচ্ছি না। কিনা কিনা জল কয়দিন মানুষে চলতে পারে? এত কষ্ট করে জল ছাড়া কি মানুষ বাঁচে? মানুষের থেকে চাই আনি, এক কলসের বেশি দেয় না। ওয়াসার দেওয়া আছে, দরখাস্ত দেওয়া আছে আমাদের, যে আমাদের পানির সমস্যা, এই সমস্যাটা আপনার সমাধান করেন, কিন্তু এখন তো কোনো ব্যবস্থা তারা নেয়নি। সরকারি কোয়ার্টারে পানি থাকে না কেন, এবং আমরা তো পানি পাইতেছি না, কষ্ট হইতেছে। সরকারি কোয়ার্টারে আজকে প্রায় 6 থেকে 7 দিন যাবত কোনো পানি নেই। বিশেষ করে আমরা যখন নামাজ পড়তে যাই তখন নামাজ পড়তে পারি না, উজু করতে পারি না। সময় সংবাদে আরো থাকছে। দীর্ঘ 5 বছর পর লা লিগার মুকুট ফিরে পেল রিয়াল মাদ্রিদ। মালাগাকে হারালো 2-0 গোলে। শিরোপা হারালেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বার্সার মেসির হাতে। অনুকূল ভৌগোলিক অবস্থান থাকার পরও জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নের কারণে দেশ থেকে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। দীর্ঘ হচ্ছে বিপন্ন বন্য প্রাণীর তালিকা। দেশে এরই মধ্যে 31 প্রজাতির প্রাণী পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব প্রাণী টিকে আছে তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পড়বে দেশ। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে মৌসুমী রিপোর্ট, ছবি তুলেছেন সুমন আহমেদ। খোলা আকাশের নিচে বাতাসের স্পর্শ, মাটির ঘ্রাণের সাথে মিশে একাকার এখানকার জীবন। প্রাণের স্পন্দন, সবুজের বন্ধন আর প্রকৃতির উচ্ছলতায় বৈচিত্র্যে ভরা এদেশ। ঝুম বৃষ্টির পরপরই এক ফালি রোদ, সূর্যের নরম আলোতে জাগতে শুরু করেছে প্রকৃতি।
অপরূপ সুন্দরী ঋতু বৈচিত্র্যের কারণে আমাদের এই ছোট্ট দেশটি পৃথিবীর মানচিত্রে পরিচিত হয়েছে জীব বৈচিত্র্যের দেশ হিসেবে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনে লেগেছে আধুনিকতার তকমা, বেড়েছে গতিশীলতা, বাড়ছে মানুষ। বাড়তি মানুষের চাপ আর প্রযুক্তির ব্যবহারে প্রাণীজগৎ হয়ে পড়ছে বিপদগ্রস্ত। আমাদের প্রয়োজনে আমরা কিন্তু নানা ধরনের স্থাপনা করছি, কলকারখানা করছি, প্রাণীগুলোর যেই বাসস্থান সেই বাসস্থানগুলোকে ধ্বংস করছি। তো ধ্বংস করার কারণে কিন্তু এরা বেসিক্যালি হারিয়ে যাচ্ছে, আমরাই কিন্তু মূল দায়ী এই কারণে। হারিয়ে যেতে বসা জীববৈচিত্র্যে এখন আর বাড়ির পাশে শোনা যায় না শিয়ালের হাঁক, আর ব্যাঙের ডাক এখন কেবলই রূপকথা। আজকের দিনে চিড়িয়াখানায় যেন নতুন প্রজন্মের কাছে বন্যপ্রাণীর সাথে পরিচিত হবার একমাত্র সুযোগ। এগুলো শুধু আমরা টিভিতেই দেখতে পাই, কিন্তু এখানে এসে আমরা যে আসল দেখছি সেটা একটা অন্যরকমই মজার। আমি যখন বইয়ে পশু পাখির কথা পড়ি তখন আমার ইচ্ছা করে শুধু এগুলোকে দেখতে, আর তার জন্য আমি চিড়িয়াখানায় আসতে ইচ্ছা করি। সবশেষ IUCN রেড লিস্টে 7 পর্বের 1619টি প্রজাতির কথা উঠে এসেছে, যার মধ্যে রয়েছে 138 প্রজাতির স্তন্যপায়ী, 566 প্রজাতির পাখি, 197 প্রজাতির সরীসৃপ। এর মধ্যে মহাবিপন্ন 56, বিপন্ন 181 এবং সংকটাপন্ন হিসেবে 153টি প্রজাতিকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও তালিকায় 31টি প্রজাতিকে পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 11টি স্তন্যপায়ী, 19টি পাখি এবং 1টি সরীসৃপ। বন্যপ্রাণী সংরক্ষণে আইনের অভাব না থাকলেও এই আইনকে শুভঙ্করের ফাঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আমাদের আইন কানুন প্রচুর আছে, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আছে, আমাদের পরিবেশ আইন আছে, আমাদের নিয়ম আছে যে ইটিপি করতে হবে, নিয়ম আছে একটা ছোট্ট কিছু করতে হলে EIA করতে হবে, পরিবেশ অ্যাসেসমেন্ট করতে, সব আছে, কিন্তু এটা প্রয়োগ কোথায়? IUCN এর তথ্য অনুযায়ী গত 15 বছরে সবচেয়ে বেশি বিলুপ্ত হয়েছে পাখি প্রজাতি। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। নাব্য ফিরিয়ে আনা ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে দীর্ঘ 4 বছর পর কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ক্যাপিটাল ড্রেজিং নিয়ে আইনগত জটিলতা থাকায় এবার শুধু উজানে সদরঘাট থেকে চর বাকলিয়া পর্যন্ত 3.5 কিলোমিটার দীর্ঘ নদীর ড্রেজিং করা হবে। 258 কোটি টাকা খরচ করে কর্ণফুলী থেকে অপসারণ করা হবে প্রায় 40 লাখ ঘনমিটার মাটি। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পলি জমে একসময়ের খরস্রোতা কর্ণফুলী নদী এখন রূপ নিয়েছে খালে, আর এই নদীকে কেন্দ্র করে বহমান খালগুলি যেন ড্রেনে পরিণত হয়েছে। খালের সবগুলো মুখে পলি জমে স্বাভাবিক পানি প্রবাহ অনেকটা বন্ধ হয়ে যাওয়ার পথে। চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল ঠিক রাখার জন্য এই নদীতে নিয়মিত ড্রেজিং যেমন প্রয়োজন তেমনি দরকার ক্যাপিটাল ড্রেজিং এর। গত 4 বছর ধরে কোন রকম ড্রেজিং না হয় এই নদী ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। পলিটা এত বেশি ভরে গেছে, সেখানে সামান্য সেন্সাস দিলে হবে না, এটা একটা লেভেল পর্যন্ত সমস্ত মাটি অপসারণ করতে হবে। 2011 সালে 269 কোটি টাকা খরচ করে প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ শুরু হয়, কিন্তু কাজ শেষ না করে বিলের টাকা নিয়ে চলে যায় মালয়েশিয়ান প্রতিষ্ঠান। দীর্ঘ 4 বছর ধরে এই ড্রেজিং নিয়ে আইনি লড়াই চালিয়ে আসছিল বন্দর কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত গত মাসে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নতুন করে ড্রেজিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য এবং যেটিটাকে পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে 4-5 মিটার ড্রাফটের জাহাজ যাতে আসতে পারে, 5-5.5 মিটার, এইরকম অবস্থা করার জন্য ওখানে ড্রেজিং করছে। এদিকে কর্ণফুলী নদীর এই ড্রেজিংকে নগরীর জলবদ্ধতা নিরসনে আশীর্বাদ হিসেবে দেখছেন সিটি মেয়র। কর্ণফুলী নদীর নাব্যতা অনেক বৃদ্ধি পাবে এটা ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে, এবং যার কারণে এখন যেটা সমুদ্রের সাথে বা নদীর সাথে সমতলে যে ব্যবধানটা কমে গেছে, তখন ব্যবধানটা আরো বাড়বে, পানি খুব দ্রুত নেমে যেতে পারবে। ভারতের মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে উৎপত্তি কর্ণফুলী নদীর। এই নদীর অংশ হালদা থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে নগরীতে সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাস সুবিধা না থাকা ও পৃষ্ঠপোষকতার অভাবে আমের প্রধান অঞ্চল চাঁপাইনবাবগঞ্জে গড়ে উঠছে না আম কেন্দ্রিক শিল্প কারখানা। জেলায় মৌসুমে কয়েক লাখ টন আম উৎপাদন হলেও নানা কারণে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় পরিপক্ক হওয়ার আগেই। সংশ্লিষ্টরা বলছেন, শিল্প কারখানা গড়ে উঠলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, উৎপাদন হবে শত কোটি টাকার আমজাত পণ্য। মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রতি বছর আম উৎপাদন হয় 2.5 লাখ মেট্রিক টন, আর জেলা চেম্বারের হিসাব অনুযায়ী এর পরিমাণ 4 লাখ মেট্রিক টনেরও বেশি। তবে বাজারে আসার আগে ঝড় ও শিলাবৃষ্টি সহ বিভিন্ন কারণে কি পরিমাণ আম ঝরে পড়ে তার কোনো হিসাব নেই কারো কাছেই।
বাগান মালিকদের দেয়া তথ্য অনুযায়ী ব্যবহার উপযোগী হওয়ার পর ঝরে যাওয়া আমের পরিমাণ 50 থেকে 60 ভাগ, যার বাণিজ্যিক কোনো ব্যবহার না থাকায় কাজে আসে না বাগান মালিকদের। স্থানীয়রা এই আম সংগ্রহ করলেও তা নামমাত্র দামে বিক্রি করেন আড়তদারদের কাছে, যার সরবরাহ হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। কোন দিন 10 কেজি হয়, কোন দিন 15 কেজি হয়, কোন দিন 5 কেজি হয়, ঠিক নাই। বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখানে দেয়, আমরা তখন এখানে ক্রয় করি। 4 থেকে 5 গাড়ি আম পাঠাই, সেই আমটা যায় সিলেট যায়, ঢাকা যায়, বগুড়া যায়, যশোর যায়। প্রতিদিন দেখা যাচ্ছে এলাকা থেকে ঝড়ে পড়া আম মোটামুটি 100 গাড়ি করে আম যাচ্ছে অল বাংলাদেশে। এর সামান্য কিছু অংশ ব্যবহার হয় স্থানীয়ভাবে। আমসত্ত্ব ও আমচুর বা আমশুটকি বেচা কেনা হয় বলে জানান এই আড়ত মালিক। আমচুর আমসত্ত্ব এই দুইটা জিনিস আমরা কিনি, তারপর আচার হয়। আমরা এটাকে এখান থেকে কিনি, গ্রাম থেকে হকারেরা কিনে নিয়ে এসে আমরা এখানে কিনে ঢাকা পাঠাই। দেশের মোট উৎপাদিত আমের 60 ভাগ আম এই জেলায় উৎপাদন হলেও গ্যাস সংযোগ না থাকায় আমভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠছে না বলে জানান এই ব্যবসায়ী নেতা। আম পাকার আগে যে কাঁচা আম আবহাওয়াজনিত কারণে বিভিন্ন সময় গাছ থেকে পড়ে যায়, যেটা থেকে আমাদের আচার হতে পারে, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে গ্যাস না থাকার কারণে আমরা নতুন শিল্প কারখানা গড়ে তুলতে পারছি না। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব 43 কিলোমিটার। ব্যবসায়ীরা জানান এই দূরত্বে গ্যাস সংযোগের অভাবে সম্ভাবনাময় এই শিল্পকে কাজে লাগানো যাচ্ছে না। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের খবর, ইরাক ও সিরিয়ায় আইএস দমনে আরও 34,000 সেনা মোতায়েনে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ 55টি দেশ। রোববার রিয়াদের আরব ইসলামিক আমেরিকান সামিটে বিশ্ব নেতাদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। সম্মেলনে ভাষণে চরমপন্থীদের রুখতে মুসলিম বিশ্বকে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক মুসলিম বিরোধী বক্তব্য আর 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে তীব্র সমালোচনা আর বিতর্কের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ট্রাম্পই প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে এসে ভাষণ দিলেন ইসলাম এবং মুসলিম রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে। রোববার সৌদি আরবের রিয়াদে 55টি মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের অংশগ্রহণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, যারাই উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে একজোট হয়ে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাবে। আমি এখানে কোনো দেশকে কোনো বিষয়ে লেকচার দিতে আসিনি। আমি এখানে এসেছি মুসলিম বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের বার্তা নিয়ে, যার ভিত্তি হবে পারস্পরিক মূল্যবোধ ও বিশ্বাস। এ সময় ট্রাম্প আরো বলেন, তার দেশ কোনো বিশেষ ধর্ম বা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নামেনি। এ যুদ্ধ কেবল নৃশংস অপরাধীদের বিরুদ্ধে, যারা মানুষের জীবন কেড়ে নিতে চায়। এ লড়াই শুভ এবং অশুভর বলেও উল্লেখ করেন তিনি। সন্ত্রাসবাদ আজ বিশ্বজুড়ে বিস্তার লাভ করলেও আমি মনে করি শান্তির পথে যাত্রা এই পবিত্র এবং প্রাচীন ভূমি থেকেই শুরু হওয়া উচিত। আর এ কারণে যারাই এ সম্মেলনে আজ উপস্থিত হয়েছেন, তাদের একজোট হয়ে উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। এছাড়াও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের জায়গা থেকে সক্রিয় থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ভোগান্তি চরমে, প্রায় পুরো টার্মিনালই ভ্যানগাড়ি আর হকারের দখলে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ, অনিয়মের কথা স্বীকার কর্তৃপক্ষের। উত্তরাঞ্চলের 16 জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট। পণ্য পরিবহন বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে তীব্র লোডশেডিং, সীমাহীন দুর্ভোগ। নাব্য ফিরিয়ে আনতে ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে 4 বছর পর ড্রেজিং হচ্ছে কর্ণফুলী নদীতে। সরানো হবে 40 লাখ ঘনমিটার মাটি। এবং 3 বছরের ব্যবধানে আসছে বাজেটে এডিপির বরাদ্দ বাড়ছে প্রায় দ্বিগুণ। আগামী সংসদ নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়নে নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিগ রবি নম্বর থেকে সময় সংবাদের খবর
ও অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।